একটা মানুষ নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য ঠিক কতদূর যেতে পারে ভালোবাসার মানুষের চোখের দিকে তাকিয়ে যখন কেউ নিজের চরম ব্যর্থতার কথা স্বীকার করে তখন সেই মুহূর্তটা কতটা যন্ত্রণাদায়ক হতে পারে তা প্র্যাঙ্ক কিংয়ের গরিব ঘরে রাজপুত্র নাটকের ৪১ নম্বর পর্বটি না দেখলে হয়তো বিশ্বাসই হতো না। ভাইরে ভাই, ৪১তম পর্বে এসে গল্পটা যে এমন একটা মারাত্মক থ্রিলার এবং ইমোশনাল মোড় নেবে সেটা বোধহয় আমরা কেউই ভাবিনি। পর্বের ঠিক মাঝামাঝি সময় মিরাজের সেই একটা সংলাপ, টাকা দিয়ে হয়তো রাজপ্রাসাদ কেনা যায় অনন্যা, কিন্তু একটা ভাঙা মনের ভালোবাসা কেনা যায় না, এই একটা দৃশ্যই পুরো পর্বের মোড় ঘুরিয়ে দিয়েছে। আপনি যদি ভেবে থাকেন এটা সাধারণ কোনো ফ্যামিলি ড্রামা বা সস্তা কমেডি নাটক, তাহলে বলব আপনি মস্ত বড় ভুল করছেন। ৪১ নম্বর পর্বের শেষের সেই ৫ মিনিটের টুইস্ট দেখে আমার নিজের গায়ের পশম খরা হয়ে গিয়েছিল। কি এমন ঘটল এই পর্বে? কেন মিরাজকে এমন এক চরম সিদ্ধান্ত নিতে হল? আর রাজুর সেই রহস্যময় হাসির পেছনে আসলে কি লুকিয়েছিল? আজকের এই ভিডিওতে আমরা এই পর্বের একদম নাড়িভুড়ি বের করে নিখুঁত বিশ্লেষণ করব। স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ আজকে এমন কিছু হিডেন ডিটেইলস আপনাদের সামনে আনব যা হয়তো আপনাদের চোখ সম্পূর্ণ এড়িয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের আরও একটি জমজমাট রিভিউ ভিডিওতে। আশা করি সবাই চমৎকার আছেন। যারা নিয়মিত বাংলা নাটকের আপডেট এবং গভীর বিশ্লেষণ পছন্দ করেন তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে আজকে আমাদের আলোচনার টেবিলে রয়েছে বর্তমান সময়ের অন্যতম ট্রেন্ডিং এবং দর্শকদের তুমুল ভালোবাসায় সিক্ত সিরিজ গরিব ঘরে রাজপুত্র এর একদম টাটকা ৪১ নম্বর পর্ব। মিরাজ, অনন্যা এবং রাজুর এই ত্রয়ী যেভাবে প্রতি সপ্তাহে আমাদের স্ক্রিনের সামনে বসিয়ে রাখছে তা সত্যিই প্রশংসার দাবিদার। আজকের এই রিভিউটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। আপনাদের এক একটি লাইক আমাদের নতুন ভিডিও বানাতে দারুণ অনুপ্রেরণা দেয়। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি চেপে বেল আইকনটি অল করে রাখুন যাতে পরবর্তী কোনো টুইস্টের বিশ্লেষণ আপনার মিস না হয়। কমেন্ট সেকশনে এখনই লিখে ফেলুন এই নাটকে আপনার সবচেয়ে প্রিয় চরিত্র কোনটি, মিরাজ, অনন্যা নাকি রাজু। গরিব ঘরে রাজপুত্র সিরিজের প্রতিটি পর্বই কোনো না কোনো নতুন চমক নিয়ে আসে। তবে ৪০ নম্বর পর্বটি যেখানে শেষ হয়েছিল তারপর থেকে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে ৪১ নম্বর পর্বে ঠিক কী ঘটতে যাচ্ছে। আগের পর্বে আমরা দেখেছিলাম মিরাজের ওপর এক বিশাল আর্থিক দায় চেপে বসেছিল এবং অনন্যার পরিবার থেকে তাদের সম্পর্কের ওপর চূড়ান্ত এক নিষেধাজ্ঞা আসার উপক্রম হয়েছিল। আজকের এই ৪১ নম্বর পর্বটি পুরো সিরিজের জন্য একটি টার্নিং পয়েন্ট বা মাইলফলক বলা যায়, কারণ এই পর্বে এসে গল্পটি শুধু আর রোমান্টিক কমেডির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এর সাথে যুক্ত হয়েছে তীব্র পারিবারিক দ্বন্দ্ব, আত্মসম্মানের লড়াই এবং এমন কিছু থ্রিলার এলিমেন্ট যা গল্পটিকে একদম নতুন এক উচ্চতায় নিয়ে গেছে। পরিচালক এই পর্বে সম্পর্কের টানাপোড়েন এবং মধ্যবিত্তের ভেতরের যে কান্না সেটাকে খুব নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই এই পর্বের মূল কাটাছেঁড়ায়। ৪১ নম্বর পর্বের শুরুটাই হয় এক অদ্ভুত নীরবতা দিয়ে। আগের পর্বের সেই ঝড়ের পর এই পর্বের প্রথম দৃশ্যেই আমরা দেখতে পাই মিরাজকে একটি অন্ধকার ঘরের মধ্যে একা বসে থাকতে। ব্যাকগ্রাউন্ডে কোনো চড়া মিউজিক নেই, শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দ। এই দৃশ্যটাই দর্শকদের মনের ভেতর একটা চাপা অস্বস্তি তৈরি করে দেয়। মিরাজের চোখের কোণে জমে থাকা জল আর হাতের মুঠোয় ধরা সেই পুরনো চিঠিটা আমাদের স্পষ্ট বুঝিয়ে দেয় যে সে এখন কতটা অসহায়। গল্পের প্রথম বড় ধাক্কাটা আসে যখন অনন্যার বাবা মিরাজকে তাদের বাড়িতে ডেকে পাঠান। এই দৃশ্যটির বিন্যাস ছিল দুর্দান্ত। একপাশে অনন্যার বাবার আভিজাত্যের অহংকার আর অন্য পাশে মিরাজের মধ্যবিত্তের মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকার লড়াই। অনন্যার বাবা যখন মিরাজকে সরাসরি প্রস্তাব দেন যে তুমি যদি অনন্যার জীবন থেকে সরে দাঁড়াও তবে তোমার বাবার সমস্ত ঋণ আমি ১ মিনিটে শোধ করে দেব, তখন পুরো দৃশ্য জুড়ে এক পিনপতন নীরবতা নেমে আসে। এখানে পরিচালকের মুনসিয়ানা দেখতে পাওয়া যায়। ক্যামেরা শটগুলো যেভাবে অনন্যার বাবার কঠোর মুখ থেকে মিরাজের কাঁপতে থাকা হাতের ওপর প্যান করছিল তা দর্শকদের ইমোশনকে সরাসরি হিট করে। অনন্যা যখন এই ঘরে প্রবেশ করে তখন তার চোখের অভিব্যক্তি ছিল দেখার মতো। সে একাধারে তার বাবার প্রতি ক্ষুব্ধ এবং মিরাজের এই অপমানে ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। সে কোনো কথা বলেনি, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছিল যে সে এখন এক চরম উভয় সংকটের মুখে। নাটকের পরিবেশ যখন অতিরিক্ত ভারী হয়ে উঠছিল ঠিক তখনই এন্ট্রি নেয় আমাদের সবার প্রিয় রাজু।
রাজুর চরিত্রটি এই সিরিজে সবসময় এক দারুণ স্বস্তি নিয়ে আসে। তবে ৪১ নম্বর পর্বে রাজুর কমেডিটা শুধু হাসানোর জন্য ছিল না। সে যখন মিরাজের ভাঙা মন ভালো করতে এসে উল্টো পাল্টা লজিক দিচ্ছিল, তখন হাসির আড়ালে এক গভীর বন্ধুত্বের টান স্পষ্ট ছিল। বিশেষ করে চায়ের দোকানে বসে রাজু যখন বলে, দোস্ত, রাজপুত্রের মুকুট যদি মাথা থেকে পড়েই যায়, তবে মনে রাখবি তো মাথায় কিন্তু এখনও ঘন চুল আছে, ওটা নিয়েই গর্ব কর। এই সংলাপটি একদিকে যেমন হাসির, অন্যদিকে এটি মিরাজকে মানসিকভাবে কিছুটা শক্তি দেয়। কিন্তু এই দৃশ্যের শেষ দিকে রাজুর ফোনে আসা একটি বেনামি কল এবং তার মুখের চটজলদি রং বদলে যাওয়াটা আমাদের মনে এক বর্ষর খটকা তৈরি করে। রাজু কি আসলেই শুধু একজন বন্ধুই, নাকি তার পেছনে অন্য কোনো গল্প আছে? এখানেই গল্পে থ্রিলার উপাদানটি দানা বাঁধতে শুরু করে। এই পর্বের সবচেয়ে দীর্ঘ এবং আবেগঘন দৃশ্য ছিল মিরাজ ও অনন্যার পার্কের দেখা করার অংশটি। গোধূলির আলো আর হালকা কুয়াশার মতো আবহে দুজনে যখন মুখোমুখি দাঁড়ায়, তখন তাদের সংলাপগুলো ছিল অত্যন্ত পরিমাপক। কোনো মেলোড্রামা ছিল না, কোনো চিৎকার ছিল না। অনন্যা মিরাজকে বলে যে সে ঘর ছেড়ে চলে আসতে প্রস্তুত। কিন্তু মিরাজ এখানে একজন দায়িত্বশীল পুরুষের মতো আচরণ করে। সে অনন্যাকে বোঝায় যে পরিবারের অমতে বা কাউকে ছোট করে যে ভালোবাসা শুরু, তার শেষটা কখনো সুন্দর হয় না। মিরাজের এই আত্মত্যাগ অনন্যাকে আরও বেশি কাঁদিয়ে তোলে। এই দৃশ্যটি গল্পকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়, কারণ এর মাধ্যমে মিরাজ চরিত্রটির ম্যাচিউরিটি বা পরিপক্কতা দর্শকদের সামনে পরিষ্কার হয়ে ওঠে। পর্বের শেষ ৫ মিনিট ছিল একদম শ্বাসরুদ্ধকর। মিরাজ যখন বাড়ি ফিরে আসে, সে দেখে তার ঘরের দরজা খোলা। ভেতরে সবকিছু ওল্টপাল্ট, আর টেবিলের ওপর রাখা একটি খাম, যার ভেতরে কোনো টাকা নেই, বরং রয়েছে একটি লাল রঙের সুতো দিয়ে বাঁধা চাবি। ঠিক এই সময়েই ব্যাকগ্রাউন্ড স্কোরটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় এবং ক্যামেরা মিরাজের জুমিন শটে গিয়ে শেষ হয়। এই শেষ দৃশ্যটি দর্শকদের মনে হাজারটা প্রশ্ন রেখে যায়। এই চাবিটা কিসের? কারা মিরাজের ঘর ওল্টপাল্ট করল? আর এর সাথে কি রাজুর সেই রহস্যময় ফোনের কোনো সংযোগ আছে? পুরো পর্বের এই ক্রমান্বয় বিবরণ আমাদের এক মুহূর্তের জন্য স্ক্রিন থেকে চোখ সরাতে দেয় না। এবার আসি অভিনয়। মিরাজ এই পর্বে তার অভিনয়ের এক নতুন ডাইমেনশন দেখিয়েছে। এর আগের পর্বগুলোতে আমরা তাকে কিছুটা চঞ্চল, কিছুটা রসিক হিসেবে দেখলেও ৪১ নম্বর পর্বে সে ছিল সম্পূর্ণ গম্ভীর এবং ইমোশনালি ড্রাইভেন। তার সংলাপ প্রক্ষেপণ বা ডায়ালগ ডেলিভারি ছিল খুবই স্বাভাবিক। বিশেষ করে যখন সে অনন্যার বাবার সামনে দাঁড়িয়ে নিজের দারিদ্র্যকে স্বীকার করছিল, কিন্তু নিজের আত্মসম্মানকে বিকিয়ে দিচ্ছিল না, তখন তার চোখের যে কাঠিন্য ছিল তা এক কথায় অসাধারণ। তার বডি ল্যাঙ্গুয়েজে মধ্যবিত্ত যুবকের যে অসহায়ত্ব এবং একই সাথে জেদ, তা খুব নিখুঁতভাবে ফুটে উঠেছে। আগের পর্বগুলোর তুলনায় এই পর্বে মিরাজ চরিত্রের মানসিক রূপান্তর বা ক্যারেক্টার ডেভেলপমেন্ট সবচেয়ে বেশি দৃশ্যমান। অনন্যার চরিত্রে এই পর্বে ইমোশনের সুনামি বয়ে গেছে বলা যায়। তার সংলাপের সংখ্যা হয়তো মিরাজের চেয়ে কম ছিল, কিন্তু তার স্ক্রিন প্রেজেন্স ছিল অত্যন্ত শক্তিশালী। বিশেষ করে তার অশ্রুসজল চোখ এবং বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়েও নিজের ভেতরের যে অসহায়তা, তা সে তার ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। পার্কের দৃশ্যে তার কান্নার অভিনয়ে কোনো কৃত্রিমতা ছিল না, যা দর্শকদের মন ছুঁয়ে যায়। তবে কিছু কিছু জায়গায় তার বডি ল্যাঙ্গুয়েজ সামান্য একটু আড়ষ্ট মনে হয়েছে, বিশেষ করে ড্রয়িং রুমের সিনটাতে, যেখানে সে আরেকটু বেশি রিয়্যাক্ট করতে পারত। আর আমাদের সবার প্রিয় রাজু বরাবরের মতোই এই পর্বের অন্যতম বড় আকর্ষণ ছিল। তার টাইমিং ছিল একদম অন পয়েন্ট। তবে এই পর্বে রাজুর চরিত্রের মধ্যে একটা রহস্যময়তার আভাস পাওয়া গেছে। সে যখন কমেডি করছিল, তখনও তার চোখের মধ্যে একটা চিন্তা খেলা করছিল। এই যে ডুয়াল শেড বা দ্বৈত রূপের অভিনয়, এটা রাজু খুব চমৎকারভাবে সামলেছে। তার শরীরী ভাষা এবং চটজলদি সংলাপ বলার ধরন নাটকটিকে একটি গতিশীলতা প্রদান করেছে। সেই সাথে অনন্যার বাবার চরিত্রে যিনি অভিনয় করেছেন, তার কাস্টিং ছিল একদম জুৎসি। তার গলার আওয়াজ, তাকানোর ধরন এবং মিরাজকে ছোট করার যে সূক্ষ্ম ভঙ্গি, তা দর্শকদের মনে তার প্রতি একটা তীব্র ক্ষোভ তৈরি করতে সফল হয়েছে। এই ৪১ নম্বর পর্বের সেরা ৩টি মুহূর্তের কথা যদি বলি, প্রথমটা হল ড্রয়িং রুমে মিরাজ এবং অনন্যার বাবার মধ্যকার মুখোমুখি ডায়ালগ এক্সচেঞ্জ, যেখানে টাকার অহংকারের সামনে ভালোবাসার আত্মসম্মান জয়ী হয়। ওই সংলাপটি, আপনার ব্যাংকে টাকা বেশি থাকতে পারে আঙ্কেল, কিন্তু আমার বুকে সততা কম নেই, দর্শকদের হাততালি পাওয়ার মতো একটি মোমেন্ট ছিল। দ্বিতীয় সেরা মুহূর্ত হল পার্কের সেই বিদায়ী দৃশ্য। গোধূলির আলোয় মিরাজ যখন অনন্যার কপালে আলতো করে হাত রেখে বলে যে তাদের একটু সময় নেওয়া উচিত।
এই দৃশ্যের মিউজিক এবং দুই শিল্পীর ইমোশনাল কানেকশন ছিল দারুণ নান্দনিক। আর তৃতীয় সেরা মুহূর্ত হল একদম শেষের সেই রহস্যময় দৃশ্যটি, মিরাজ যখন তার ভাঙা ঘরে চাবিটি খুঁজে পায়। এই দৃশ্যটি যেভাবে এডিট করা হয়েছে তা দর্শকদের পরবর্তী পর্বের জন্য মারাত্মকভাবে উন্মুখ করে তোলে। তবে কিছু দুর্বল দিকও ছিল, যেমন প্রথমত ড্রয়িং রুমের দৃশ্যটি কিছুটা লম্বা মনে হয়েছে। একই ধরনের কথা অনন্যার বাবা 2 থেকে 3 বার ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন, যা এডিটিং প্যানেলে কিছুটা ছোট করা যেত। দ্বিতীয়ত, রাজুর চরিত্রের সেই রহস্যময় ফোন কলের অংশটি হুট করেই যেন শেষ হয়ে গেল। সেটার পর রাজুর আর কোনো দৃশ্য এই পর্বে রাখা হয়নি। এতে করে দর্শকদের মনে একটু খাপছাড়া ভাব আসতে পারে। আর তৃতীয়ত, লাইটিংয়ের ক্ষেত্রে কিছু কিছু ইনডোর দৃশ্যে অতিরিক্ত কড়া আলো ব্যবহার করা হয়েছে, যা ঘরের ভেতরের স্বাভাবিক পরিবেশের সাথে কিছুটা অমিল লাগছিল। এবার একটু ক্যামেরার পেছনের কারিগরি দিকগুলো নিয়ে কথা বলা যাক। পরিচালনা আর গল্পের ব্যালেন্স বেশ ভালো ছিল। পরিচালক ইমোশন ও থ্রিলারের ব্যালেন্সটা বেশ ভালোভাবেই মেইনটেইন করেছেন। চিত্রগ্রহণের ক্ষেত্রে পার্কের আউটডোর শটগুলো ছিল দুর্দান্ত। কালার গ্রেডিংয়ে ইমোশনাল সিনে ওয়ার্ম টোন আর রহস্যের সিনে কুল ব্লু টোন ব্যবহার করা হয়েছে, যা বেশ চমৎকার লেগেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো হলেও কিছু জায়গায় একটু লাউড মনে হয়েছে, যা সংলাপকে কিছুটা আড়াল করে দেয়। তবে কস্টিউম ও লোকেশন সিলেকশন ছিল একদম বাস্তবসম্মত। আপনারা কি এই পর্বে থাকা কিছু ছোট ছোট গোপন ডিটেইলস খেয়াল করেছেন? যেমন শেষ দৃশ্যে মিরাজ যে চাবিটি পায় সেটি একটি লাল সুতো দিয়ে বাঁধা ছিল। আমরা যদি সিরিজের 15 নম্বর পর্বের কথা মনে করি, অনন্যা মিরাজকে একটা লাল রঙের সুতোর ব্রেসলেট উপহার দিয়েছিল। তার মানে কি এই চাবিটার পেছনে অনন্যার কোনো হাত আছে, নাকি এটি সম্পূর্ণ অন্য কোনো চক্রান্তের অংশ? এছাড়া মিরাজ যখন তার ঘরে একা বসেছিল তখন দেয়াল ঘড়িতে সময় দেখাচ্ছিল 11:45। আর রাজুর ফোনে যখন সেই রহস্যময় কলটি আসে তখন রাজুর হাতের ঘড়িতেও ঠিক একই সময় দেখা যাচ্ছিল। এটা কি শুধুই কাকতালীয়, নাকি রাজু ওই সময়ই মিরাজের ঘরে কোনো কিছুর ব্যবস্থা করছিল? আমার ব্যক্তিগত বিশ্লেষণ বলে, রাজুর চরিত্রের সাথে এই সময়ের একটা গভীর কানেকশন আছে। এমনকি চায়ের দোকানে যখন মিরাজ ও রাজু কথা বলছিল তখন মিরাজের কাপ থেকে অনবরত ধোঁয়া উঠছিল, কিন্তু সে চা খাচ্ছিল না। এটি মূলত মিরাজের ভেতরের জ্বলন্ত মানসিক অস্থিরতার একটি চমৎকার প্রতীকী উপস্থাপন। তাহলে পরবর্তী অর্থাৎ 42 নম্বর পর্বে ঠিক কি হতে চলেছে? চলুন কিছু সম্ভাব্য অনুমান করা যাক। প্রথম সম্ভাবনা হল, মিরাজ যে চাবিটি পেয়েছে তা হয়তো তার বাবার কোনো পুরনো লকার বা গোপন কোনো বাক্সের। হতে পারে তার বাবা এমন কিছু রেখে গেছেন যা দিয়ে তাদের এই আর্থিক অনটন এক নিমেষেই কেটে যেতে পারে। দ্বিতীয় সম্ভাবনা হল, রাজুর সেই রহস্যময় কলটি হয়তো অনন্যার বাবার তরফ থেকে ছিল। অনন্যার বাবা হয়তো রাজুকে টাকা দিয়ে কিনতে চেয়েছেন মিরাজের বিরুদ্ধে কাজ করার জন্য। তবে রাজু যেহেতু মিরাজের জানের দোস্ত, সে হয়তো ডাবল গেম খেলছে অনন্যার বাবার সাথে মিরাজকে বাঁচানোর জন্য। অথবা এমনও হতে পারে যে অনন্যা বাড়ি থেকে পালিয়ে মিরাজের খোঁজে বের হবে, কিন্তু মিরাজের ঘরের এই ওল্টপাল্ট অবস্থা দেখে সে নিজেকে অপরাধী ভাববে। সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র সিরিজের 41 নম্বর পর্বটি ছিল একটি রোলার কোস্টার রাইডের মতো। এতে যেমন ছিল কমেডির হালকা হাওয়া, তেমনি ছিল ইমোশনের ভারী বর্ষণ এবং শেষের দিকে থ্রিলারের টানটান উত্তেজনা। নাটকটি আমাদের সমাজ বাস্তবতার এক নির্মম সত্যকে তুলে ধরে। অভিনয়শিল্পীদের দুর্দান্ত পারফরম্যান্স এবং পরিচালকের দক্ষ হাতের ছোঁয়া নাটকটিকে এই সপ্তাহের অন্যতম সেরা নাটকে পরিণত করেছে। আর তাই বাস্তবসম্মত গল্প, দুর্দান্ত অভিনয় আর ক্লাইম্যাক্সের ওপর ভিত্তি করে আমি এই পর্বটিকে 10-এর মধ্যে 8.5 দেব। তো বন্ধুরা, এই ছিল প্র্যাঙ্ক কিংয়ের গরিব ঘরে রাজপুত্র 41 নম্বর পর্বের আমাদের বিস্তারিত বিশ্লেষণ। এখন আপনাদের জন্য আমার একটি প্রশ্ন। আপনার কি মনে হয় রাজু কি আসলেই মিরাজের সাথে বিশ্বাসঘাতকতা করছে, নাকি সে মিরাজকে সাহায্য করার জন্য কোনো গোপন প্ল্যান করছে? আপনার মূল্যবান মতামতটি এখনই নিচের কমেন্ট বক্সে লিখে ফেলুন। আমি প্রতিটি কমেন্ট নিজে পড়ব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিতে একদম ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন যারা এই নাটকটি নিয়মিত দেখেন। আর আমাদের পরিবারের সদস্য হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।